নমস্কার, সকলকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান এবং মেডিকেল লাইভ অনুষ্ঠান। আপনারা জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম প্রতিদিন থাকে আমাদের বিকেল 5টা থেকে 6টা। আপনারা দেখছেন অনুষ্ঠান এবং অবশ্যই আপনাদের জন্যই কিন্তু এই অনুষ্ঠানগুলো করা। আপনারা যাতে ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, টিভির ও প্রান্ত থেকে লাখ লাখ মানুষ ফলো করেন আমাদের, সবার জন্য অনুষ্ঠান করা। আপনারা সুস্থ থাকবেন এটাই চাই। বেশ জাকিয়ে শীত পড়েছে এবং অবশ্যই 2 মাস একটু সাবধানে তো থাকতে হয়। বয়স্ক অনেকে আছেন, সিনিয়র সিটিজেন, তাদের যেমন কোল্ড অ্যালার্জি, সর্দি কাশি, আবার ব্যথাও খুব কষ্ট দিচ্ছে অনেক মানুষকে। আমার চাক্ষুষ দেখা আশেপাশে আমরা দেখছি সিনিয়র পার্সনদের। তো সেই জন্য আমি ডাক্তারবাবুকে আজকে অনুরোধ করছি ব্যথা যন্ত্রণা নিয়ে একটু আজকে আলোচনা করতে। 12 মাসই ব্যথা যন্ত্রণা থাকে, তাও দেখবেন শীতে বোধহয় একটু প্রকোপ বেশি, একটু ব্যথা যন্ত্রণাটা বাড়ে। তো কি করণীয়? এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আমাদের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন, লাইভ প্রোগ্রাম করেন এবং ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও কিন্তু তাদের আছে। হেল্পলাইন নাম্বারও যোগাযোগের মাধ্যম লেখা রয়েছে টিভিতে, রেড বক্সে, রেড স্ট্রিপে। আপনারা লিখে রাখুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন। লাইভ প্রোগ্রাম মানে সরাসরি আপনাদের সাথে কথা হবে। আপনারা চটপট চলে আসবেন আমাদের প্রোগ্রামে। আপনাদের জন্যই আমাদের এই সুন্দর অনুষ্ঠান আরো আলোকময় হয়। আপনাদের ফোন পেয়ে ভালো লাগে। আপনারা ফোন করবেন বিভিন্ন জায়গা থেকে। আপনারা কিন্তু যে যা শারীরিক সমস্যায় আছেন ফোন করবেন। বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা থাকেন লাইভে, চেম্বারের ফাঁকে, ক্লিনিকের ফাঁকে, পেশেন্ট দেখার ফাঁকে আমাদের জন্য সময় দেন। টিভির পর্দায় এসে প্রোগ্রাম করবেন এবং আপনাদের ফোনে উত্তর দেবেন সমস্যার, এবং অবশ্যই কিন্তু আমাদের অনেক কিছু বিষয় জানতেও সাহায্য করেন। তো আজকে আমরা ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করবো। আর উপস্থিত তিনিও একজন ওয়েল কোয়ালিফাইড ডক্টর। ম্যাক্সিমাম সব ডাক্তারবাবুরা ওয়েল কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডাক্তারবাবুদের আমরা পাই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আপনারাও ফোনে চলে আসুন, লাইভ প্রোগ্রাম চলছে। আর আজকেও উপস্থিত মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী আমাদের প্রোগ্রামে। ডক্টর ভাদুরী নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। শুরু করি অনুষ্ঠান। আর ব্যথা যন্ত্রণা, ডাক্তার শীতকালে কি এটা একটু বাড়ে? আপনারা কি দেখছেন পেশেন্টদের ক্লিনিকে? হ্যাঁ, দেখুন, এই শীতকাল মানে পড়ার সাথে সাথে, সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথেই আমাদের সারা বছর তো থাকেই, কিন্তু এখন দেখা যাচ্ছে ধরুন যদি আমরা 100 জন পেশেন্ট দেখছি, তার মধ্যে দেখা যাচ্ছে 80 জনেরই কিন্তু এই ব্যথার সমস্যাটা নিয়ে আসছেন। কারণ এই টাইমটাই কিন্তু ব্যথাটা বাড়ে। আমরা কি জানি যে শীতের একটা হাওয়া চলে, ঠিক আছে? শীতের যে বায়ু যেটা মানে চলে, মানে এই ক্লাইমেটে শীতল বায়ু যেটা আমরা বলি, ঠিক আছে? তো এই জিনিসটার কিন্তু প্রভাব শরীরের মধ্যে পড়ে। কারণ আমাদের যে আয়ুর্বেদাতে বলে বাত পিত্ত কফ, তার মধ্যে যে বাত প্রকৃতির মানুষেরা অথবা যাদের বাত প্রকৃতিটা অ্যাগ্রিভেটেড হয়ে আছে বা বেড়ে রয়েছে, একটা সামঞ্জস্য নেই শরীরের মধ্যে, বাত প্রকৃতি কফের যে ব্যালেন্সটা ওটা নেই, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ব্যথার সমস্যাগুলো কিন্তু বাড়তে থাকে এই টাইমে। আর তার জন্যই আমরা ধরুন 100 জনের মধ্যে এই অধিকাংশ মানুষ কিন্তু এমনই পাই যাদের এখন ব্যথার প্রবলেম নিয়ে আমাদের কাছে আসছে। বাহ, সুতরাং দেখো এই আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস, নানান কারণে তো ব্যথা হয় শরীরে, সারা শরীরে এক একজনের ব্যথা। তো তাদের জন্য কি বলবেন ডাক্তারবাবু? এগুলো কি রক্ত পরীক্ষা করলে বোঝা যায়, বা এক্সরে করলে, সব পিঠের এক্সরে, ঘাড়ের এক্সরে করলে বোধহয় সবটাই বোঝা যায়, তাই তো? হ্যাঁ, একেবারে তাই। দেখুন, প্রথম কথা হচ্ছে বাত অনেক প্রকৃতি। আয়ুর্বেদে বলছে যে অনেক রকম, 200 রকমের মতো বাত আছে। এবার আমরা মেইনলি যেটা মডার্ন সায়েন্সে বা মডার্ন নাম বললে বোঝা যাবে, যেটা সন্ধিবাত আমরা বলি, সেটা হচ্ছে মানে জয়েন্ট পেন যেটা বলি আমরা, ঠিক আছে? অস্টিও আর্থ্রাইটিস তার মধ্যে একটা ভালো, যেটা খুব পপুলার, মানে মানুষের কাছে এটা কষ্ট সবচেয়ে বেশি পায় বলে আমরা দেখতে পাই। তার জন্যই পপুলার বললাম, যে মানুষের চট করে যদি হাঁটুতে ব্যথা হলে বলবে আর্থারাইটিস হয়েছে, অস্টিও আর্থারাইটিস হয়েছে, ঠিক আছে? আর আলটিমেটলি দেখা যায় যারা এরকম কমপ্লেন করে তাদের মধ্যে 99% লোকের কিন্তু সেই প্রবলেমটাই আছে। এটা কেন এত বেশি মানুষ বুঝতে পারে বা মানুষের হিসেবে, কারণ হচ্ছে এর কষ্টটা সবচেয়ে বেশি, মানে বেশি শতাংশ লোকের মধ্যে এই কষ্টটা আছে। তার
জন্য এটা কিন্তু খুব প্রচার হয়ে গেছে বা টিভিতে দেখে লোকেরা বুঝতে পারে যে অস্টিওআর্থ্রাইটিস এর প্রবলেমটাই আমার হয়েছে। আচ্ছা, আর এইটার মেন কারণ হচ্ছে আমাদের দুটো, দেখুন আমাদের ইনঅ্যাক্টিভিটি, মানে আজকাল আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একদম কমিয়ে দিয়েছি, তার পাশাপাশি আমাদের কি হচ্ছে লাইফস্টাইল, আমাদের খাওয়ার ধরন, আমাদের চলাফেরা করার ধরন, আমাদের কাজকর্ম করার ধরন, সব নিয়ে কি হচ্ছে আমাদের শরীরটা কিন্তু দুর্বল হয়ে যায়, হাড়ের কার্ভগুলো ঠিক থাকে না, হাড়ের জয়েন্টের মধ্যে যে গ্যাপটা তৈরি থাকা উচিত সেই গ্যাপটা থাকে না, এরকম করে করে আলটিমেটলি হাড় ক্ষয় হওয়া শুরু হয়, ফুলে যাবে সেই জায়গা, ব্যথা হবে, রক্ত চলাচলের অবস্ট্রাকশন আসবে এবং একটা টাইমে হাড় ক্ষয় হয়ে যাবে। সেই জন্যই দেখা যায় যে এই ব্যথাগুলো বাড়তে থাকে দিনের পর দিন, কিন্তু এটা হচ্ছে, এটা কিন্তু বলবো একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। তো একটা বোধহয় ফোন আছে, ফোনটা নিয়ে আমরা আবার আলোচনায় আসছি। যারাই ফোন করছেন আমি দেখছি অনেকে ট্রাই করছেন, তো একজনের তো শেষ হলে আবার আপনি করবেন, আপনারটাও আমরা নেব। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি দমদম থেকে বলছিলাম। বলুন। বলছি আমার না মানে হাঁটুতে প্রচন্ড ব্যথা হয়, এই মানে ঠান্ডা পড়ে ব্যথা খুব বেড়েছে। দেখুন আজকে আমরা ব্যথা নিয়ে আলোচনা করছি। আপনার বয়স কত? বয়স 40+। 40+। কতদিন ধরে এটা ব্যথাটায় কষ্ট পাচ্ছেন? এটা হয় মানে বছর 2 বছর মানে হচ্ছে, কিন্তু হয় কমে যায়, ঠান্ডা পড়লে একটু বাড়ে, আবার একটু মানে হয়তো কদিন কমে, এরকম। আচ্ছা, এর জন্য কোনো আপনি কি কোনো এক্সরে করেছিলেন বা কিছু করেছিলেন? না না না, কিছু করাইনি। আচ্ছা, আর আপনার ওজনটা কত? ওজনটা অনেকদিন করানো হয়নি, অনেকদিন আগে। মোটা রোগা না মাঝারি? মানে মাঝারি। মাঝারি। মাঝারি, যে মানে আপনার নিজেকে নিজে দেখে মনে হয় যে আমি মোটা কি না, সেটাই আমি জানতে চাই। না না না, সেই মোটা মনে হয় না। আচ্ছা ঠিক আছে। আর আপনার বললেন 40+। আচ্ছা, আর আপনার মেনোপজ হয়নি তো এখনো? মেনোপজ কি হয়েছে না হয়নি? হ্যাঁ, মেনোপজ হয়ে গেছে তাই তো? মানে পিরিয়ডস কি বন্ধ হয়ে গেছে না হয়নি? না না না, হয়নি, বন্ধ হয়নি, এখনো চলছে। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি শুনুন, আমি সব বলছি আপনাকে। প্রথম কথা হচ্ছে, দেখুন আপনার যে ব্যাপারটা হচ্ছে 40 ঊর্ধ্বে আস্তে আস্তে কিন্তু আমাদের কি হয়, শরীরের মধ্যে ক্ষয় হওয়া শুরু হয়। বিশেষ করে মহিলাদেরকে দেখা গেছে যে 40-এর পর অস্টিওপোরোসিসটা আসতে থাকে, এবং যেহেতু মেনোপজ হয় মহিলাদের, মানে পিরিয়ডস বন্ধ হয়ে যায়, এবং তার আগের ফেজটা মানে প্রি মেনোপজ, এই টাইমটা হাড়ের মধ্যে ক্ষয়টা বাড়া শুরু করে বেশি, মহিলাদের ক্ষেত্রে দেখা যায় এই জিনিসটা। তো আপনি অল্প অল্প করে এগোচ্ছেন সেই বয়সটার দিকে, কারো একটু আগে হয়ে যায়, কারো একটু পরে হয়, তো এটা একটা ব্যাপার থাকে। এবার দেখুন আপনার কি হচ্ছে, প্রত্যেক বছর ব্যথাটা হচ্ছে, কেন প্রত্যেক বছর হচ্ছে ব্যথাটা, তার মানে ওখানে কোনো একটা সমস্যা আছে। আপনি কোনো চোট পাননি, কোনো আঘাত লাগেনি, কোথাও ভেঙে যায়নি, তাও কেন প্রত্যেক বছর ঘুরে ঘুরে এই শীতের সময় এটা বেড়ে যায়, তার মানে ওখানে একটা সমস্যা রয়ে যায়। যেই সমস্যাটা কি হয়, শীত হলে বেড়ে যায়, অ্যাগ্রিভেট হয়ে যায়, শীত ওটাকে বাড়িয়ে তোলে। একটু আগে যেটা বলছিলাম, আয়ুর্বেদে যাদের বাত প্রকৃতির হবে, অথবা দেখা যাবে বাতটা ইমব্যালেন্স আছে, বেড়ে গেছে, কফ আর পিত্ত থেকে বেড়ে গেছে, একটা সামঞ্জস্য নেই, সেই মানুষের কিন্তু শীতকালে আসলেই এই ব্যথাগুলো বেড়ে যায়। ঠিক আছে, এইটা তো তাহলে সেক্ষেত্রে আপনার যদি এটা না নজর দেন, যেটাকে যদি সারিয়ে না তোলেন, তাহলে কিন্তু দেখা যাবে সারা বছর ধরে আপনি আপনার ব্যথাটা যেহেতু নেই, মানে তাতে কি হবে, আপনি তো আপনার মতো করে হাঁটাচলা করছেন, সিঁড়ি দিয়ে উঠছেন, ওপরে যাচ্ছেন, স্লোপে উঠছেন, মানে বসে উঠছেন, অনেক কিছু করছেন দিনের পর দিন, সেটা সবাই করে। যেহেতু ব্যথা নেই, আপনি তো বলছেন যে ভাবছেন আমার কোনো সমস্যা নেই, কিন্তু যে যতটুকুই সমস্যা থাকছে, দেখবেন আস্তে আস্তে বছর যত বাড়বে সমস্যাটা আপনার বেড়ে যাবে। এখন শুধু শীতকালে হচ্ছে ওয়েদারের কারণে, পরে দেখা যাবে গরমকালেও হচ্ছে, বর্ষাকালেও হচ্ছে, কারণ ভেতরে ক্ষয়ক্ষতিটা আরো বেড়ে যাবে। ঠিক আছে, তার জন্য একটাই কথা বলবো আপনাকে, প্রথম যেটা করবেন, এখন ব্যথা হচ্ছে বলে আপনি একটু রেস্ট্রিকশনে চলছেন, সারা বছরই কিন্তু রেস্ট্রিকশনে আপনার চলতে হবে, এবং যদি সেটাকে রেস্ট্রিকশন না করে চলতে চান তাহলে আপনার ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করলে কি হবে, আপনার যে ক্ষয়ক্ষতিটা হওয়া শুরু হয়ে গেছে সেটাকে ব্লক করা যাবে, মানে যাতে আর চট করে না ক্ষয়ক্ষতি হয়।
তাহলে গেল একটা জায়গায় থেমে গেল। এবার ট্রিটমেন্টের সাথে সাথে কি হবে, ট্রিটমেন্টে একটা তো হলো ব্লক করা হলো, যেটাকে ম্যানেজমেন্ট বলি আমরা, পেইন ম্যানেজমেন্ট। এবার তার সাথে ট্রিটমেন্ট চলবে যতদিন, চলতে চলতে দেখবেন আপনার যে ক্ষয়ক্ষতিটা হয়েছে ওটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জিনিসটা যখনই হবে দেখবেন আপনি পার্মানেন্টলি কিন্তু ঠিক হয়ে যাবেন। আর আপনার দুটো জিনিস তখন আর করতে হবে না, যে এই শীতকাল এলে ব্যথাও হবে না, বা অতিরিক্ত ব্যথা বাড়লে ব্যথার ওষুধও খেতে হবে না। দ্বিতীয়ত আপনার কিন্তু নি রিপ্লেসমেন্টের ব্যাপারটাই আর আসবে না। এটা কিন্তু আজকাল দেখবেন অনেকেরই শুনবেন নি রিপ্লেসমেন্ট করাটা বেড়ে গেছে, কারণ এমন ক্ষতি হয়ে যাচ্ছে পায়ের যেখানে আর কিছু নেই হাঁটুর মধ্যে, কিন্তু নি রিপ্লেসমেন্ট করলেও কি আপনি শিওর যে 100% ওটা ঠিক হবে? গ্যারান্টি নেই। সেখানেও চান্সেস কিছু রয়ে যায় যে পুরোপুরি নাও সারতে পারে। তাহলে ওই জায়গায় যাবার আগে আমি যদি নিজে চেষ্টা করি নিজেকে মেনটেন করার এবং আয়ুর্বেদ ওষুধের মাধ্যমে নিজেকে রিভার্স করার চেষ্টা করি প্রবলেমটাকে, তাহলে ক্ষতি কি আছে? একবার আসুন, ফোনে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখালে দেখবেন প্রবলেমটাকে যদি অল্প থাকতেই আপনি সারিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু বড় কিছু সমস্যা আপনার পড়তে হবে না। আরেকজন বোধহয় কেউ আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি ইছাপুর থেকে বলছি। ইছাপুর থেকে বলুন। বলছি আমার মানে কোমরে একটু ব্যথা হচ্ছে, আর পায়ের ডান হাঁটুতেও একটু ব্যথা। আগে মানে শুয়ে থাকে না রাত্রেবেলা, মানে উপর দিকে কি করে শুয়ে থাকে, নিচে শিরাটা এত টান লাগতো, মানে পাটা আমি কিছুতেই সোজা করতে পারতাম না, একটু এদিক ওদিক মানে কোন রকম আস্তে আস্তে করে হতো। কিন্তু এখন আর টানটা পড়ছে না, কিন্তু হাঁটুটা ব্যথা হয়। আচ্ছা, আর কোমরের ব্যথাটা একটু বেশি হাঁটা চলা হয়ে যায়, মানে ডেলিকার আন্তর্জাতিক বেশি কোনোদিন হেঁটে নিলাম, তাহলে সেই দিনটা হাঁটুটা বেশি আবার ব্যথা করে। আচ্ছা আচ্ছা। আর আপনি এমনি কোনো ব্যায়াম ট্যায়াম করেন? না না। ব্যায়াম কিছুর মধ্যে? বয়স কত আপনার? বয়স 41। 41 বছর বয়স। আর ওজন কেমন? ওজন 70 কিলো। 70 কিলো, তার মানে আপনার ওজনটা অতিরিক্ত বেশি রয়েছে, ঠিক আছে, ভারী চেহারা। আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, হ্যাঁ ভারী চেহারা হলে, আচ্ছা আপনি কি দুপুরে ঘুমোন? দুপুরে ঘুমোচ্ছেন? না ঘুমাই না, এমনি টিভি দেখি গড়গড়ি করে বিছানায়, এমনি ঘুমাই না। আচ্ছা, আচ্ছা। আর ঘুমটা আসে না। আচ্ছা, আপনার কি থাইরয়েড আছে? এরকম কোনো কিছুই নেই আমার। আচ্ছা, না ওজনটা যে এতটা অসুবিধা হয়নি বলে আমি কোনো কিছু মানে টেস্ট করিনি। আচ্ছা আচ্ছা, না আমাকে আপনি বলুন যে এই যে আপনার যে ওজনটা বাড়ছে, একদিনে তো বাড়েনি 71 কেজি? বাড়ছে না, মানে কি আমার ওজনটা আগে আরো বেশি ছিল, এখন একটু তাও আমি একটু রোগা হয়েছি আগের থেকে। আচ্ছা, আপনার কি এই যে ওজনটা বেড়েছে বা আগে যে আরো বাড়া ছিল, সেটা কি খাওয়ার ধরনের জন্য হয়েছে না কোনো শারীরিক সমস্যা ছিল? না, আমি কোনো শারীরিক সমস্যা নেই। আমি মানে আমাদের তো অনেক রাত্রিরে খাওয়া হয়, সেই জন্য সকাল টাইমটা আমি আর এখন খাই না। এখন ওই একবারে আবার দুপুরে খাই, দুপুরে রাতেই খাওয়াটা হয়। তা এই করে কমিয়েছেন? না এরকম ভাবে চলছে, কিন্তু এবার ওজনটা একটু কমেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। দেখুন, প্রথম কথা, যাদের ওজন বেশি থাকে তার সাথে সাথে যদি তাদের ব্যথার সমস্যা থাকে, জয়েন্ট পেন থাকে, ঠিক আছে, সেটা কোমরে হতে পারে, ঘাড়ে হতে পারে, হাঁটুতে হতে পারে, পায়ের গোড়ালিতে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, এই ব্যথাটা কিন্তু তাদের কষ্ট বেশি হবে। কারণ শরীরের পুরো ওজনটা কিন্তু আমাদের হাঁটু, কোমর, এরা পায়ের গোড়ালি এরা নেয়, বহন করে, ঠিক আছে। তো যার যত বেশি ওজন হয়ে যাবে তার কিন্তু কষ্টটা আরো বেশি বাড়বে, যদি তাদের ব্যথার সমস্যাটা থেকে থাকে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আগে যেটা আপনার আরো বেশি ছিল বলে ওজনটা, তখন নার্ভের ওপরে কোমরে চাপ পড়তো এবং হাঁটুর পেছন দিকে যে আপনার সেটা টেনে ধরতো, ঠিক আছে। তো ওটা এখন কমেছে, তো এটা খুব ভালো কথা। কিন্তু এটা আপনার পার্মানেন্টলি সারাতে হবে। যদি পার্মানেন্টলি না সারান তাহলে দেখবেন কিন্তু অন্য সমস্যা আসছে। একটা হচ্ছে, প্রথম কথা, যাদের ওজন বেশি থাকে তাদের চান্সেস থাকে, বা এই যে ওজন বেশি সে কিন্তু বিভিন্ন রোগকে টেনে নিয়ে আসে। তার মধ্যে সুগারের সমস্যাটা হতে পারে, প্রেসারের সমস্যা হতে পারে, হাই প্রেসারের সমস্যা, হার্টেরও প্রবলেম হতে পারে।
তার ছাড়া লিভারের সমস্যা তো খুব কমন দেখতে পাওয়া যায়, ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারটাকে আমরা অনেকে ভাবি কি হবে, একটু ফ্যাটি লিভার থাকলে, অনেকেরই থাকে। এই ফ্যাটি লিভারটাই কিন্তু পরে আস্তে আস্তে মারাত্মক হয়ে গিয়ে সিরোসিস অফ লিভার হয়, অনেকের কিন্তু লিভারে আরো বড় বড় ঘটনা ঘটে। এবং লিভার যদি পরিষ্কার না থাকে, তার যদি কাজ সে ঠিক মতো না করতে পারে, তাহলে কিন্তু সুগারের মতো প্রবলেমও হবে, পেটের ইনডাইজেশন হতে পারে, অনেক কিছু রোগ হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে। তাছাড়া তো আরো ইনফেকশিয়াস ডিজিজ তো থাকেই, ঠিক আছে, যেগুলো লিভার ড্যামেজ হলে হয় বা লিভারের ওপরে ভাইরাস অ্যাটাক করলে হয়, ওগুলো তো আছেই। তো এইটাই মাথায় রাখতে হবে আপনার, যে আমার ওজনটা কমাতে হবে, সেটা খাবার দাবার খেয়েই, না খেয়ে না। এবার তার পাশাপাশি দেখতে হবে আপনার হাঁটুতে এবং কোমরে এক্সরে করে দেখতে হবে কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে, ঠিক আছে। আপনার মাংসপেশির জোর বাড়াতে হবে, মাংসপেশির জোর বাড়াতে গেলে আপনার অল্প হাঁটাচলা করতে হবে, এবং তার পাশাপাশি আরেকটা সবচেয়ে ভালো, যদি আপনি ব্যায়াম করতে পারেন। ব্যায়াম করলে মাংসপেশির জোর বাড়ে, আর হাড়ের মধ্যে রক্ত চলাচল ঠিক মতো হয়। শরীরের মধ্যে রক্ত চলাচল ঠিক হলে আমাদের যে পুষ্টিগুলো ঠিক মতো জায়গায় গিয়ে পৌঁছয় এবং তারা তার কাজ করতে পারে, তাহলে হাড়টা আবার শক্ত হবে। খাদ্য খাবারের দিকে একটু নজর রাখতে হবে, যাতে শাকসবজি, ভেজিটেবলস এগুলো যাতে বেশি আমরা খাই, এবং ফ্যাট জাতীয় খাওয়াটা বর্জন করতে হবে। আর একটা জিনিস, যে আমরা যে ভাত, রুটি, এইসব জিনিস, মানে গমের জিনিস, চালের জিনিস, তারপরে ধরুন আরো যেসব আছে যেগুলো আমরা কার্বোহাইড্রেট বলি, সেগুলো কমিয়ে আনতে হবে। কারণ কার্বোহাইড্রেট থেকে ওজনটা সবচেয়ে বেশি কিন্তু বাড়ার চান্সেস থাকে। তো এগুলো মাথায় রেখে চললে আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন। তবে সত্যিকারের যদি আপনি এটা থেকে সুস্থ হতে চান, আর ভবিষ্যতে যাতে এটার মানে বাড়াবাড়ি না হয়ে যায় বা দেখা যাচ্ছে অপারেশনের দিকে চলে যেতে হচ্ছে, সেগুলোকে যদি অ্যাভয়েড করতে চান, বলবো এখনই একবার আমাদের হেল্পলাইনে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিন, এবং কোথায় আপনার বাড়ির কাছাকাছি আছে আমাদের চেম্বার, সেখানে আপনার নিকটস্থ যেটা থাকবে সেখানে গিয়ে দেখিয়ে ট্রিটমেন্ট করুন। হেল্পলাইন নাম্বার দেখুন টিভিতে রয়েছে, রেড স্ট্রিপে লিখে নিন, কিন্তু কথা বলতে পারবেন। লাইভে তো ফোন করেনি, তারপরে আপনাদের জন্য হেল্পলাইন থাকে সর্বদা খোলা, রাত 10টা অবধি আপনারা কথা বলবেন, সকাল 10টা থেকে রাত 10টা। 9830235527 অথবা 37, এই দুটো নাম্বার আমাদের টিভির পর্দায় রয়েছে। সকাল 8:30 থেকে 9:30, বিকেল 5টা থেকে 6টা লাইভ প্রোগ্রাম এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের, ওয়ার্ল্ডস ফার্স্ট ক্যান্সার ইউনানি হসপিটাল তাদের রয়েছে। এবং আপনাদের বলে দিই, সব ডাক্তারবাবুরা কিন্তু ওয়েল কোয়ালিফাইড, ওয়েল এক্সপিরিয়েন্সড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সব ডাক্তারবাবুদের আমরা পেয়ে যাচ্ছি। আপনারা চেম্বারগুলো একটু লিখে নিন, কোথায় কোথায় রিসেন্ট চেম্বারগুলো আছে, আপনারা একটু ফোন করে ডেটটা কনফার্মলি জেনে নিন এবং বুকিং করে নিন। খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকেন, বহরমপুরে ডক্টর এ হালদার, বনগাঁতে ডক্টর এস ঘোষাল, শিলচরে ডক্টর এস ঘোষাল, আগরতলাতে আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা নিজে থাকছেন আগরতলায়, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, হেরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এ হালদার, হলদিয়াতে ডক্টর এ হালদার, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, এছাড়া শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, আরামবাগে ডক্টর বি শর্মা নিজে থাকবেন, দিল্লিতে ডক্টর এ হালদার, কুচবিহারে ডক্টর এস ঘোষাল থাকছেন। আচ্ছা, এর পাশাপাশি বাঁকুড়ায় চেম্বার আছে, ডক্টর এন ভট্টাচার্য থাকেন, বোলপুরে ডক্টর এস ভাদুরী নিজে থাকেন, যিনি আজকে লাইভে উপস্থিত। ডক্টর এস ভাদুরী ম্যাক্সিমাম টিভি প্রোগ্রাম তিনিই করেন, অবশ্যই, কিন্তু তিনি খুব ভালো বক্তা, খুব ভালো মেডিকেল কনসালটেন্ট, তাই এত সুন্দর সুপরামর্শ আমাদের দিচ্ছেন। আচ্ছা, এবার বলি বোলপুরের পাশাপাশি দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, মালদায় ডক্টর বি শর্মা, রায়গঞ্জে ডক্টর বি শর্মা নিজে থাকেন, আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা, রায়গঞ্জেও আপনারা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, জামশেদপুরে ডক্টর বি শর্মা, আসানসোলেও ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এবার বলি হাওড়ায় আমাদের তিনটি চেম্বার আছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের, অবশ্যই হাওড়া শিবপুরে, হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে, এবং আপনারা হাওড়া বেলুড়ে পাচ্ছেন। আর কলকাতায়ও আমাদের চেম্বার আছে, কলকাতাতেও আমাদের চেম্বারে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করবেন। ল্যান্সডাউন দক্ষিণ কলকাতায়, খিদিরপুর, শোভাবাজার আর আমতলা, যেটি জোকা ঠাকুরপুকুরে পরেই আমতলা। আর শ্যামপুরে 12 জানুয়ারি চেম্বার ওপেনিং নতুন, গঙ্গাসাগরে 19 জানুয়ারি নতুন চেম্বার ওপেনিং, ক্যানিং এ 26 জানুয়ারি আমাদের নতুন চেম্বার ওপেনিং আছে, অবশ্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। ফেসবুক, ইউটিউবে লাইভ হচ্ছে, ফেসবুকের প্রোগ্রাম থাকবে, ইউটিউবে প্রোগ্রাম থাকবে সোনার বাংলায়, বারবার আপনারা আবার দেখে নিতে পারবেন। আর টিভি চ্যানেলে তো লাইভ নিয়মিত দেখছেনই। আচ্ছা, কেউ আছেন একজন ফোনে, এবার দেখে নি। হ্যালো,
হ্যালো, হ্যাঁ বলুন। আমি অজিত মিত্র বলছি, বলুন কোথা থেকে? বাঘাজাটি। বলুন কি সমস্যা, ডাক্তারবাবুকে বলুন। কিছু আমার না ডান হাতু একটু হাঁটাচলা করলেই ব্যথা, মানে কারেন্টের মতো লাগে। আবার কিছুক্ষণ রেস্ট করলে ঠিক হয়ে যায়। আমি হোমিওপ্যাথি দেখাই, আয়ুর্বেদিক এটা কি হবে? আপনার কি ওজনটা ভারী? একটু একটু ভারী। আর এটা আপনার হচ্ছে হাঁটতে গেলে কারেন্টের মতো লাগছে, তাই তো? ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। অবশ্যই এর ট্রিটমেন্ট কিন্তু, আপনি শুনতে থাকুন, আপনি ফোন রেখে শুনুন। অবশ্যই এর ট্রিটমেন্ট আয়ুর্বেদাতে রয়েছে। আয়ুর্বেদাতে এর ট্রিটমেন্ট রয়েছে, খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। কেন আয়ুর্বেদায় এটা ঠিক হতে পারে? তার কারণ হচ্ছে আপনার যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের যে এই যে ফিলিংসগুলো কারেন্টের মতো লাগছে, গরম লাগছে, যে কোনো সেন্স যেটা আমরা করতে পারি সেগুলো হচ্ছে কেন? নার্ভের জন্য। আমাদের সেন্সারি নার্ভ বলে যে নার্ভগুলো থাকে, সেই নার্ভগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে কোনো সেন্স। সেই সেন্সটা কি হয়? ব্রেনে যায়। ব্রেনে যাওয়ার পর একটা কোনো ফিলিংস হয় আমাদের, ঠিক আছে? এই যে আপনার কেন হচ্ছে হাড়ের মাঝখানে, মানে দুটো হাড়ের জয়েন্টের ওদিক দিয়ে যেই নার্ভগুলো গেছে সেটার মধ্যে চাপ পড়ছে। যখনই আপনি একটু বেশি হাঁটছেন, চাপটা বেশি পড়ছে, তখনই আপনার কারেন্টের মতো লাগছে। কারণ ব্রেনকে সিগন্যাল দিচ্ছে এখানে একটা চাপ পড়ছে। তো ব্রেন তো একটা মানে একটা অ্যাকশন করবে, মানে একটা, মানে কি বলবো, সেন্স করলো, তারপরে তো একটা তার রিয়াকশন থাকবে। তো ও তো একটা কিছু করবে, তাহলে হাঁটা বন্ধ করে দেবে, না হলে করে উঠবে, না হলে বসে পড়বে, কিছু তো একটা করবে যাতে ওই জায়গাটা, ওই ব্যাপারটার থেকে ও সরতে পারে, বা ওই ব্যাপারটা, ফিলিংসটা যাতে আর না আসে, ঠিক আছে? তার জন্য আপনার চিন করে কারেন্টের মতো লাগছে। এটার ট্রিটমেন্ট করতে হবে প্রপার, করলে দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার কেন নার্ভের উপরে চাপটা পড়ছে? আপনার হাঁটুতে কোনো রকম একটা প্রবলেম এসছে। আপনি এক্সরে করালেই হাঁটুর বুঝতে পারবেন যে ওখানে কোনো রকম প্রবলেম আসছে কিনা। যেহেতু চেহারাটা একটু ভারী, তার জন্য কি হয়, চাপটা বেশি পড়ে হাঁটুর ওপরে, ঠিক আছে? আপনি চাইলে নিজেও একটা এক্সরে করিয়ে নিতে পারেন গিয়ে। তাতে অনেক সময় দেখবেন যে লেখা থাকবে জয়েন্ট স্পেসটা কমে গেছে, ঠিক আছে, ফ্লুইডটা কমে গেছে, সাইনোভিয়াল ফ্লুইড দেখা যাবে ওখানে কোরকম ইরোশন হয়েছে, মানে ক্ষয় হচ্ছে, বা দেখা যাবে আনইভেন হয়ে গেছে জায়গাটা, ঠিক আছে, হার্টরুট জয়েন্টের ওখানে। এবার যখন এরকম হবে না, তখন নার্ভটা ওদিক দিয়ে যখন গেছে, ব্লাড ভেসেলটা গেছে, ওটার উপরে চাপ পড়া বেশি। যখনই চট করে চাপ পড়ছে, অটোমেটিক ওই কাটার মতো বা কারেন্টের মতো ফিলিংসটা আপনার কিন্তু হচ্ছে। তো এর ট্রিটমেন্ট আছে, খুব ভালো ট্রিটমেন্ট আছে, মেডিসিন আছে, মেডিসিনের পাশাপাশি পঞ্চকর্মা আছে। আপনার কোনটা প্রয়োজন ডাক্তারবাবুরা দেখবে, দেখে কিন্তু আপনাকে প্রপার সাজেশন দেবে। এটার জন্য কি করতে হবে? আপনার হেল্পলাইন নাম্বারে একবার কল করে নেন আমাদের। এনবিপিতে আপনার কাছাকাছি কোথায় আছে সেই চেম্বারে গিয়ে আপনি দেখিয়ে নিতে পারেন। এবং এর আমি একটা কথা বললাম যে আপনার কি এটা ভালো হবে? আপনি বলছেন অবশ্যই ভালো হবে। তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। হ্যাঁ, একটাই কথা, ডাক্তারবাবুরা যেভাবে আপনাকে গাইড করবে আর যা বলবে সেটা কিন্তু মন দিয়ে শুনতে হবে। হেল্পলাইন নাম্বার সবার জন্য খোলা। আপনারা শুনছেন প্রতিনিয়ত আমাদের প্রোগ্রাম, নতুন নতুন প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম, এবং উপকার পাচ্ছেন। এরপর একটু পেশেন্টদের ইন্টারভিউগুলো তো শোনাতে হবে। পেশেন্টরা কে কি বলেন আমরা প্রত্যেকদিন চেষ্টা করি একটু শোনাতে আপনাদের। লাইভে তো আছি আমরা, কথাও হয় আপনাদের সাথে। আর হেল্পলাইন নাম্বারটা লিখে নিন সবাই, 9830235527 অথবা 9830235537। শুধু লাস্টের দুটো অক্ষর আলাদা, 27 আর 37, দুটো নাম্বার রেড স্ট্রিপে আছে, লিখে নিন। আমাদের বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা সব সময় সুপরামর্শ দেন। আপনারা অনেক রোগ ব্যাধি নিয়ে আমাদের ফোন করেন, কথা বলেন, আমাদের ভালো লাগে আপনাদের পরামর্শ দিতে পেরে টিভির মাধ্যমে। আর ফেসবুক ইউটিউবে লাইভ হয়, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামগুলো থাকেও। জনপ্রিয় আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সব প্রোগ্রাম। তাই 3 বার আমাদের চ্যানেলে সকাল 8:30 থেকে 9:30, বিকেল 5টা থেকে 6টা লাইভ প্রোগ্রাম, এবং রাত 10টা থেকে 11টাও প্রোগ্রাম দেখছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও রয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা থাকেন আমাদের লাইভ স্টুডিওতে, লাইভ প্রোগ্রামে, এবং তারা ওয়েল কোয়ালিফাইড, ওয়েল এক্সপিরিয়েন্সড এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত। চেম্বারে পেশেন্ট দেখছেন, ক্লিনিক ওপেন, পঞ্চকর্মা ট্রিটমেন্ট হচ্ছে। দূরের পেশেন্টরা এসে থেকে ট্রিটমেন্ট নিয়ে খাওয়া দাওয়া সমেত থাকতে পাচ্ছেন, এবং ট্রিটমেন্ট নিয়ে আবার বাড়ি ফেরত যাচ্ছেন। আর
আপনাদের সর্বত্র আমি বলে দিই চেম্বার আছে, বাংলাদেশ, মুম্বাই, ব্যাঙ্গালোর, দিল্লি, সব মেট্রোপলিটন সিটি, ইম্পর্টেন্ট সিটিগুলো, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পশ্চিমবঙ্গের সব জেলায় জেলায় চেম্বার, এবং আপনারা কিন্তু পাচ্ছেন দেশের বাইরে বাংলাদেশে এবং রাজ্যের বিভিন্ন বাইরেও চেম্বার রয়েছে। শুধু ফোন করতে হবে, ফোন করে যার যেখানে সুবিধা চলে আসতে হবে। অবশ্যই নিয়মিত প্রোগ্রাম দেখবেন এবং আমাদের ডাক্তারবাবুরা কিন্তু ঘরে বসে আপনাদের ভালো থাকার উপায়গুলো বলে দেন। আর আমরা এবার একটু পেশেন্টদের ইন্টারভিউগুলো শুনি, আমরাও শুনি, আপনারাও শুনুন, তারপর আবার স্টুডিওতে লাইভ প্রোগ্রামে ফিরবো। ডক্টর ভাদুরী রয়েছেন, সঙ্গে থাকুন। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টিসিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টিসিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন।
অনেকটাই মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? ম্যাডাম আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাগঞ্জ। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকে কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আচ্ছা, আপনি এনবিপি তে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানার বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচণ্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন ও বললো কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলে না, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধ এসে খাচ্ছিলাম।
তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিতে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না। আমার পুজোর আগে কেউ পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি, এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য়-বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল, এখন 3.1-এ এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবো? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি 2য়বার চেক আপে এসে আমি ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কী করে হলো? আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে? আমি খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক, চলে এলাম আবার স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। মাঝখানে একটু দেখিয়ে দিই আপনাদের পেশেন্টরা কতটা ইমপ্রুভ করে, কি বলছে। এগুলো তো আমাদেরও জানা উচিত, আপনাদেরও জানা উচিত। দিন দিন পেশেন্ট সংখ্যা বাড়ছে। একজন যখন সুস্থ হয়ে যান, আরো 5-10 জনকে আপনারাই নিয়ে আসেন কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ক্লিনিকে, চেম্বারে। সর্বত্র আমাদের ক্লিনিক চেম্বার আছে, সব বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আছেন। যারা টিভি প্রোগ্রাম করেন তারা ঘুরিয়ে ফিরিয়ে সব চেম্বার অ্যাটেন্ড করেন। আমাদের সিএমডি, চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা নিজে থাকেন অনেক চেম্বারে, এবং তিনি কিন্তু প্রপার গাইডেন্স দিয়ে সমগ্র এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আজ থেকে না, বহু বছর হয়ে গেল টিভি প্রোগ্রাম সব টিভি চ্যানেলে দেখছেন, আর আমাদের প্রোগ্রাম ফেসবুক, ইউটিউবেও তো দেখতে পাচ্ছেন। আমি বারবার বলি, লাইভ হলেই ফেসবুক, ইউটিউবে লাইভও চলতে থাকে সোনার বাংলায়, আবার প্রোগ্রামটা পরে থেকেও যায় ফেসবুক, ইউটিউবে। আপনারা সবাই ফলো করবেন, দেখবেন। আর হেল্পলাইন নাম্বার সবার জন্য খোলা। ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, প্রচুর আজকে ফোনও পেয়েছি ফার্স্ট হাফে। ম্যাক্সিমাম লোকে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা বলছেন ডাক্তারবাবুকে। ব্যথা যন্ত্রণা খুব বাড়ে শীতকালে, গরমকালেও বাড়ে নানা রকম। দেখুন, আর্থ্রাইটিসেরও আবার অনেক ভাগ আছে, স্পন্ডিলাইটিস, তারও আবার অনেক রকম ভাগ আছে। কারো ঘাড়ে, কারো কোমরে, কারো শীত দ্বারায়, নানা রকম স্লিপ ডিস্ক হয়। অনেক আলোচনা শুনি তো ডাক্তারবাবুদের কাছ থেকে, জেনেও যাই আমরা পাশে বসে। আপনারা হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, কথা বলবেন 9830235527 অথবা 37। আজকে তো ডক্টর ভাদুরী আছেন, আরো কিছুটা আমরা ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা শুনবো, তারপর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো। আপনারা ফোন লাইন খোলা পাবেন, চটপট লাইভ প্রোগ্রামে ফোন করা শুরু করে দিন। এখন আছি কিছুক্ষণ আরো। হ্যাঁ ডাক্তারবাবু। দেখুন, আরেকটা ব্যথার আমরা কথা শুনি। অনেকে হঠাৎ বলে, আমাদের কাছে যখন আসেন বলে যে আমার না হাতে ব্যথা, হাত তুলতে গেলে ব্যথা লাগছে, ব্যথাটা ঘাড়ের দিকে চলে যাচ্ছে, হাত দিয়ে ব্যথাটা নামছে। অনেক সময় অনেকে ওটা ধরুন ভুল করে ফেলে যে এটা কি প্রেসার হয়ে বেড়ে গেছে হট করে, নাকি অন্য কোনো কারণ হয়েছে। এটা কনফিউজিং, ঠিক আছে? সাধারণ মানুষ বুঝতে পারেন না ওটা। তবে হার্টের ব্যথা তো ওরকম সারাক্ষণ 24 ঘন্টাই থাকবে না, ঠিক আছে? কি বা ধরুন চাপ লাগলে ব্যথাটা বেড়ে যাচ্ছে, হাত তুলতে গেলে কষ্ট হচ্ছে, এই ব্যাপারগুলো থাকবে না। বা হাতে যখন রেডিয়েট করে হার্টের থেকে মানে কোনো ব্যথা, তো তার সাথে সাথে অন্য সিমটমগুলোও থাকে,
কিন্তু এখানে দেখা যাচ্ছে নর্মাল একজন ব্যক্তি তার হাত তুলতে কষ্ট হচ্ছে, সোজা করে হাত তুলতে পারছে না, বা চাপ লাগলে ব্যথা লাগছে, আবার ব্যথাটা অনেক সময় দেখা যাচ্ছে হাত দিয়ে নেমে যাচ্ছে, আঙুলের মধ্যে যাচ্ছে, শোল্ডার জয়েন্টে মেইন পেন। এইটাই অনেকে বুঝে উঠতে পারে না আমার কেন হচ্ছে, কারণ কি সে রিকালেক্ট করতে পারে না যে আগে কোনো সময় চোট পেয়েছিল কিনা, আঘাত পেয়েছিল কিনা। অনেক সময় কি হয় যে ধরুন আমরা হোঁচট খেয়ে পড়ে গেলাম, এবার হোঁচট খেলে আমরা সাধারণত কি আমাদের হাত দিয়েই কিন্তু নিজেকে সেভ করার চেষ্টা করি, হয়তো তখন কোনোভাবে টান লেগে গেল এবং সেই মুহূর্তে হাতে একটু কেটে টেটে গেল, হাঁটুতে একটু ব্যথা হলো, তখন বরফ দেওয়া হলো বা দুটো ওষুধ খেয়ে ব্যথাটা কমে গেল। কিন্তু আঘাতটা অনেক সময় রয়ে যায়, সেটা আমরা হয়তো ভুলে যাই এক সময়। এবার দেখা যাচ্ছে অনেক সময় অনেক বছর পর যখন আমাদের মাংসপেশি বা জয়েন্টগুলো আমাদের উইক হওয়া শুরু হয়েছে, তখন ওই ব্যথাগুলো আবার কোনো একটা কাজের কারণে আবার ফিরে আসছে, হয়তো বেশি চাপ লেগে যাচ্ছে, বেশি ভারী উঠিয়ে ফেলছে, বা ঠিক মতো হাত নাড়াচাড়া করতে করেনি, কোনোভাবে একটা আবার নতুন করে আঘাতটা লেগে গেল, তখন দেখা যাচ্ছে যে ব্যথাগুলো আবার আসছে এবং রেডিয়েটও হয়, কি হাতের দিকে নেমে যায়। এটা একটা ব্যাপার। আবার অনেকের দেখা যায় যে ঘাড়ের যে সার্ভাইকাল স্পন্ডলোসিস, সেখান থেকেও যখন যেই নার্ভগুলো ঘাড় থেকে বেরিয়ে, স্পাইনাল কর্ডের ওখান থেকে নার্ভগুলো ঘাড় থেকে বেরিয়ে হাতের দিকে চলে গেছে, সেই নার্ভগুলো যখন ঘাড়ে ব্যথা মানে চাপ খেয়ে থাকে, তখন কিন্তু ঘাড়ের ব্যথার সাথে সাথে ওই নার্ভটা যেখানে যেখানে পাস হয়েছে সেখানে সেখানেও ব্যথা হতে পারে, অবশ হতে পারে, ঝিনঝিন করতে পারে, ঠিক আছে, এই ব্যাপারগুলো থাকতে পারে। এগুলোকে কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে, কারণ প্রপারলি ট্রিটমেন্ট না করলে বারে বারে যদি এটা হতে থাকে তাহলে একটা অস্বস্তি বা কষ্ট সেটা তো আছেই, তার পাশাপাশি দেখা যাবে সেখানে আরো কিন্তু ক্ষয়ক্ষতিটা বাড়ছে, কারণ আনট্রিটেড যদি হয়, সেটা যদি ট্রিটমেন্ট না করা হয় অটোমেটিক সেটা বাড়বে। কারণ ট্রিটমেন্ট করতে এলেই তো ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষা করে বুঝে যাবে কি থেকে হয়েছে। আমাদের এখানে এনবিপিতে যারা ডাক্তারবাবুরা আছে সেই পরীক্ষা নিরীক্ষা করে যখন বুঝে যাবে কি থেকে হয়েছে, সেটা কোনো এক্সরে করতে দিতে পারে বা কোনো অন্য কোনো টেস্ট দিতে পারে, যেটাই হোক, যখন বুঝে গেল তাহলে ওটা কনফার্ম হয়ে গেল যে কি থেকে ব্যথাটা হচ্ছে, এবং তার ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে দেখা যাবে সেই ব্যথার কারণটাই শেষ হয়ে গেছে বা সেই ঝিনঝিন ভাবের কারণটাই ঠিক হয়ে গেছে, অটোমেটিক মানুষ সুস্থ হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু ব্যথার চিকিৎসাগুলো করতে হয়। শুধু ধরুন আপনার মনে হচ্ছে যে আমার ব্যথা হলো, দোকান থেকে একটা ওষুধ খেয়ে নিলাম, ব্যথাটা আমি আর পাচ্ছি না, তার মানে আমি ভালো হয়ে গেছি, একেবারেই না। ব্যথার ওষুধ খেয়ে কোনো মানুষ সুস্থ হয়ে যায় না, ব্যথাটার থেকে রিলিফ পায়। এবং বড় বড় ডাক্তারবাবুরা নিজেরা বলছে যে কোনো যারা অ্যালোপ্যাথি স্ট্রিমে আছে তারাও বলছে, আমাদের স্ট্রিমের আমরা তো বলছি যে নিজে থেকে ডাক্তারি করা কিন্তু চলবে না, কারণ মডার্ন মেডিসিনের যেগুলো অ্যালোপ্যাথিক মেডিসিন তার কিন্তু অনেক সাইড এফেক্ট থাকে। এবার কোনটা আপনার জন্য প্রয়োজন সেটা কোনো একজন ডাক্তারবাবু আপনাকে বলে দিতে পারে। এবার আপনি যদি নিজে নিজে ডাক্তারি করতে চান, অটোমেটিক আপনার নিজের ক্ষতি আপনি ডেকে আনছেন। তার থেকে আমি বলবো আপনার যে ক্রনিক ডিজিজ, যে কোনো ক্রনিক ডিজিজ, যেটা ধরুন পুরানো রোগ বলি, পুরনো রোগ বা অনেক দিনের রোগ, সেটার জন্য কিন্তু অবশ্যই আমাদের আয়ুর্বেদে আসা উচিত। কেন আয়ুর্বেদ হলে সেখানে কোনো সাইড এফেক্ট থাকবে না, যদি প্রপার আয়ুর্বেদ হয়। এবং তার পাশাপাশি আয়ুর্বেদে বিভিন্ন পদ্ধতি আছে। ভারতবর্ষের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি হচ্ছে এই আয়ুর্বেদ। আয়ুর্বেদ ভারতবর্ষেই সৃষ্টি, এবং আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ থেকে অনেক বেশি পপুলার অন্য দেশে, ইউরোপিয়ান কান্ট্রিতে, আমেরিকায় আমাদের যে এই প্যাথিটাকে ওনারা এত বেশি অ্যাকসেপ্ট করেছে কেন? ভারতবর্ষ থেকে সবসময় অন্য দেশ দেখবেন ভালো জিনিসগুলো নিয়ে চলে গেছে, আগেও গেছে, এখনো নিচ্ছে। তো আজকে যারা এই নিয়ে রিসার্চ করছে, আয়ুর্বেদাকে দেখেছে যে প্রচন্ড একটা পাওয়ারফুল প্যাথি, এই প্যাথির মাধ্যমে বিভিন্ন কিন্তু কিছু রোগ সেরে যাচ্ছে, তার জন্যই তারা অ্যাডপ্ট করেছে, তার জন্যই তারা এটাকে গুরুত্ব দিয়েছে। আর আমরা ভারতবর্ষে থেকে আমরা নিজেদের প্যাথিটাকে গুরুত্ব দিই না, ভাবি যে বাইরের জিনিসটাই বেশি ভালো। ইমার্জেন্সির জন্য মডার্ন মেডিসিন ঠিক আছে, কিন্তু একটা লাইফস্টাইল লিড করার জন্য, প্রপার লাইফস্টাইল ডিজিজকে রিভার্স করার জন্য, ঠিক করার জন্য কিন্তু অবশ্যই আয়ুর্বেদের মতো আর কিছু অল্টারনেটিভ নেই। তো এটাকে কিন্তু ধরতে হবে আপনার। এটাকে ধরে নিয়ে কিন্তু যদি এগোতে পারেন তাহলে দেখবেন শুধু ব্যথা নয়, বিভিন্ন রোগের থেকে কিন্তু আপনি রেহাই পাচ্ছেন এবং একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। ঠিক।
নানা রকম রোগে কষ্ট পান মানুষ, দেখলে খারাপ লাগে। প্রপার ট্রিটমেন্টটা খুব দরকার, রুটে গিয়ে ট্রিটমেন্ট, যেটা আমাদের আয়ুর্বেদ করে। আর আয়ুর্বেদ মানেই তো আমাদের মাথায় একটাই নাম আসে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের রয়েছে। ডক্টর বি শর্মা আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর আছেন, তার আন্ডারে সব ওয়েল কোয়ালিফাইড ডক্টরস, ওয়েল এক্সপিরিয়েন্সড ডক্টরস, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সব ডক্টরসদের আমরা রেগুলারলি পাই। আমাদের হেল্পলাইন নাম্বার খোলা। পঞ্চকর্মা ট্রিটমেন্ট নিয়ে এবার জানবো ডক্টর ভাদুরীর কাছে, কারণ এসে থাকা খাওয়া নিয়ে আপনারা ট্রিটমেন্ট নিতে পারছেন, এটা সব থেকে বড় কথা। পঞ্চকর্মা অনেকেই নিতে চান, ব্যথা যন্ত্রণা বা আদার রোগের ক্ষেত্রে পঞ্চকর্মা ট্রিটমেন্ট একমাত্র কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে হয়। এখানে আমাদের এইখানে কিন্তু এইখানে হচ্ছে শুধু পঞ্চকর্মা। 9830235527 অথবা 37 নাম্বারটাও লিখে রাখুন, ছবি তুলে রাখুন, পরে যোগাযোগ করতে পারবেন। আর অবশ্যই আমাদের ডাক্তারবাবুদের সাথে আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করুন। সবাই আমাদের ফোন নাম্বার খোলা, আপনারা যোগাযোগ করতে পারবেন, লাইভ প্রোগ্রাম চলছে। আর ডক্টর ভাদুরীর কাছে এবার একটু জেনে নিই পঞ্চকর্মা ট্রিটমেন্ট আমাদের কতটা রিলিফ দেয় আমাদের ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে, একটু বলে দিন ডাক্তারবাবু। দেখুন, পঞ্চকর্মা একটা এমন পদ্ধতি যেখানে কিন্তু আয়ুর্বেদা পঞ্চকর্মা ছাড়া কিন্তু বলবো অসম্পূর্ণ থেকে যায়। এটা একটা বড় কিন্তু পার্ট, আমাদের আয়ুর্বেদের একটা বড় পার্ট হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। এবার দেখুন, পঞ্চকর্ম আমি বলছি মানে 5 ধরনের কর্ম হয়, সেটা হচ্ছে মেন কিছু কর্ম আছে, 5টা মেন কর্মা। তার সাথে সাথে কিছু পূর্বকর্ম বলে হয়, মানে এই 5টা কর্মের মধ্যে যেগুলো করতে হবে, তাছাড়া আরো মানুষটাকে রেডি করতে গেলে, সেই পেশেন্টকে তৈরি করতে গেলে পঞ্চকর্মার জন্য তার আগে কিছু পদ্ধতি আছে, পূর্বকর্ম বলা হয়। এবং পশ্চাৎকর্মা মানে হচ্ছে যে পঞ্চকর্মাগুলো করা হবে, যেই থেরাপিগুলো দেওয়া হবে, মেইন থেরাপি যেগুলো, তার পরে কিভাবে মেনটেন করতে হবে সেটাও কিন্তু পঞ্চকর্মার একটা পার্ট। তাহলে 3 ভাগে আমি পঞ্চকর্মাটাকে ভাগ করে না। এবার মেইন পার্টের যে 5 রকম আছে সেইগুলোই হচ্ছে মেইনলি আমাদের পঞ্চকর্মা থেরাপি। তার মধ্যে অনেক কিছু আছে, সেগুলো আমরা বিস্তারিত এখন বলছি না, কিন্তু কি লাভ হয় পঞ্চকর্মাটা করলে, আমাদের লাভটা কি হয়? আমাদের বেসিক 2টো লাভ হয়। 2টো লাভ কি? প্রথম কথা হচ্ছে পঞ্চকর্মার মাধ্যমে আমাদের শরীরের ভেতরটাকে পরিষ্কার করা হয়। শরীরের ভেতরটা পরিষ্কার করা প্রচন্ড প্রয়োজন। দেখুন, আমরা কি করি, খাদ্য খাবার খাই, সেটা আমাদের মুখ দিয়ে যায়, মুখ দিয়ে যাওয়ার পর এই এন্ট্রিটা খুব বড় একটা এন্ট্রি কিন্তু, যেটা আমাদের বিভিন্ন রোগকে কিন্তু ডেকে নিয়ে আসতে পারে। তাহলে সাবধান, এই জায়গা দিয়ে কিন্তু আমরা যখন কিছু প্রবেশ করাবো খুব বুঝে শুনে আমাদের করানো দরকার, ঠিক আছে? এবং আমরা কি খাচ্ছি, যে খাবারটা খাচ্ছি ফার্স্ট আমাদের পেটে যাচ্ছে, পেটে যেতে যেতে হজম হওয়া শুরু হয়ে যায়, মুখের থেকেই চিবোতে চিবোতে অল্প করে হজম হওয়া শুরু হয় এবং পেটে গিয়ে সেটা ভালো মতো হজম হয়। তারপরে চলে যায় হচ্ছে ইন্টেস্টাইনে, ঠিক আছে? ইন্টেস্টাইনে গিয়ে সেটা কি হয়, অ্যাবজর্ব হয়। কি হয়, হজম হয়ে গেল। হজম হলে তাহলে তার 2টো পার্ট হয়ে গেল, কি, একটা হচ্ছে পুষ্টিকর পার্ট আর একটা হচ্ছে বর্জ্য পদার্থ। পুষ্টিকর পার্টটা আমাদের ইন্টেস্টাইনে গিয়ে সেটা বডি অ্যাবজর্ব করে নিল, অ্যাবজর্ব করে নিয়ে ফার্স্ট চলে যাচ্ছে লিভারে। লিভার এটা ছাঁকনির কাজ করছে, ছেকে যদি তার মধ্যে কোনো ইম্পিউরিটি থাকে বা খারাপ জিনিস যেটা শরীর ক্ষতি করবে সেটাকে আর ঢুকতে দিচ্ছে না, আটকে দিচ্ছে। বাদ বাকি যেটা ভালো সেটাকে ব্লাডের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। এবং ব্লাডের মাধ্যমে আমাদের এই যে পৌষ্টিক খাবারটা বা খাবারের যে পৌষ্টিক গুণাগুণটা সেটা সারা দেহের মধ্যে ছড়িয়ে যায় এবং মানুষ পুষ্টিকর হয়। তার গ্রোথ, তার কেটে ছেড়ে গেলে তার রিপেয়ার, তার প্রত্যেকটা যে অর্গান সেগুলোকে বাঁচিয়ে রাখা, মানুষ যে ফিজিক্যালি অ্যাক্টিভিটি করছে সেই কাজগুলো কর্মক্ষমতাটা ঠিক রাখা, সব কিছু কিন্তু ওই পুষ্টির কারণেই হয়। তার জন্য না খেলে মানুষ মরে যাবে একটা টাইমের পর। এইটাই তো, পুষ্টির অভাবে মানুষ মরে যাবে। পেট ভরছে না বলে মারা যাবে না, পুষ্টির অভাবে মানুষ মারা যাবে। এবং যে কোনো রোগ আপনি দেখবেন সবচেয়ে পিছনে যে কারণটা থাকবে যে কোনো একটা পুষ্টির অভাব আছে। মানে হতে পারে সেটা প্রোটিন, ফ্যাট, ভিটামিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস, এগুলোর কারণে দেখবেন যে একটা রোগের সৃষ্টি হয়েছে। সেটা কম থাকলেও খারাপ, আবার কিছু কিছু জিনিস আবার অতিরিক্ত থাকলেও খারাপ, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের বডির সিস্টেম। এইবার যে বর্জ্য পদার্থ যেগুলো থাকলো, শরীর থেকে অনেকের
সহজ পথেই কিন্তু বেরিয়ে যায়। সেটা কিভাবে? ঘামের মাধ্যমে, আমাদের ইউরিনের মাধ্যমে, আর আমাদের স্টুলের মাধ্যমে। কিন্তু যাদের এই যে সিস্টেমটা মুখ থেকে একদম আমাদের যেটা আমাদের অ্যানাস বলি, ঠিক আছে, মলদার একদম সেই অবধি কিন্তু অনেকের পরিষ্কার থাকে না, কারণ তারা মেনটেন করে না ঠিকভাবে। কেন মেনটেন করে না? জল ঠিক মতো খায় না, উল্টোপাল্টা খাবার খায়, অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খাচ্ছে, এইসব করে করে ভেতরটাকে নষ্ট করে দিয়ে রাখে, লিভারটাকে ড্যামেজ করে দিয়ে রাখে। এইসব করার পর তাদের যে ভেতরে গন্ডগোলটা হয়ে থাকে, পঞ্চকর্মা সেই জিনিসগুলোকে কিন্তু ঠিক করে, টক্সিন ফ্রি করে। একদম। আরো জানবো এই বিষয়ে, তার আগে একজন ফোনে আছেন, হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখুন সবাই। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, আমি অজয় দেব বলছিলাম। বলুন অজয় থেকে। বারাসাত? হ্যাঁ বলুন, কি প্রবলেম বলুন। ডাক্তারবাবু বলছি, আমার পেট কামড়ে মানে পটি হয় আর আমাশা হয়। আচ্ছা, এটা কতদিন ধরে হয়েছে? ডাক্তারবাবু মাঝে মাঝেই হয়, অনেক বছর ধরেই আছে। আচ্ছা, আপনার খাবারের ধরনটা একটু বলুন। খাবারের ধরনটা তো ডাক্তারবাবু মানে ঘরের খাবার খেতে, ঘরের খাবার মাঝে মধ্যে রিচ খাওয়ানো হয়। আচ্ছা, আর পেটটা মোচড়ে মোচড়ে হয়, পায়খানাটা কি পাতলা হয়? পাতলা হয়। আচ্ছা, আপনার আর কোনো শারীরিক সমস্যা আছে? না, এটাই। আর পেটে পেট কামড়া, এমনি মানে পেটে আর কোনো ব্যথা? হ্যাঁ, পেটে আর কোনো ব্যথা, লিভারের জায়গায় ব্যথা? পায়খানাটা পরিষ্কার হয় না, তাই তো? ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আপনি আমার ফোন রেখে টিভিতে শুনুন, ডাক্তার পরামর্শ দিচ্ছেন কি করতে হবে, ঠিক আছে? আর হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, পরে যোগাযোগ করে নিন অনুষ্ঠানের পর। এই যে আমি আপনাদের মানে আলোচনা করছি, এই যে বডিকে ডিটক্সিফাই করা, এই যে ভেতরে কি হয়, আয়ুর্বেদ মতে বলছে যে কোনো রোগের সৃষ্টি হয় আম থেকে। আম একটা হচ্ছে, এটাকে আমি যদি নর্মাল ভাষায় বলি তাহলে বলবো মিউকাস। আমাদের শরীরের মধ্যে কিন্তু যে কোনো পাইপের মধ্যে বা আমাদের এই যে খাদ্য নালীর মধ্যে কিন্তু একটা মিউকাস মেমব্রেন থাকে, একটা প্রলেপ থাকে। এইবার বিভিন্ন কারণে আমাদের এই মিউকাস সিক্রেশনটা অনেক সময় বেড়ে যায়। যখনই বেড়ে যায়, পেটের মধ্যে আমের সৃষ্টি হয়। আমের সৃষ্টিটা যখনই হবে, আম যেখানে গিয়ে বসে থাকবে সেইখানে সেই রোগটার সৃষ্টি করবে। যদি পেটে বসে থাকে তাহলে আমাশা হবে, পেটের হজম হবে না, কফ কফ বেরাবে, পটি দিয়ে যেটা বললেন। আবার সেটা যদি লিভারে গিয়ে বসে থাকে তাহলে ফ্যাটি লিভার হতে পারে। সেটা যদি দেখা যাচ্ছে যে আমাদের মানে যেটা ব্লাডের পাইপ যেটা আছে আমাদের, ঠিক আছে, ব্লাড ভেসেলস যেগুলো আছে সেগুলোর মধ্যে থাকলে দেখা যাবে কোলেস্ট্রলের সৃষ্টি হচ্ছে। হার্টে গেলে দেখা যাবে আস্তে আস্তে ব্লকেজ হচ্ছে। এরকম বিভিন্ন যখন জায়গায় যায় তা বিভিন্ন রকম সমস্যা তৈরি করেও। এইটা হচ্ছে আয়ুর্বেদের প্রিন্সিপাল অনুযায়ী বলা হচ্ছে। তো এই আম আপনার শরীরে কিন্তু তৈরি হয়েছে, এটা একদিনে হয়নি, দিনের পর দিন আপনার শরীরের উপরে অত্যাচার হয়েছে। হয়তো এখন আমি জানি না, হয়তো আপনি এখন বাড়ির খাবার হয়তো বেশি খাচ্ছেন, বাইরের খাবার কম খাচ্ছেন, মাঝে মাঝে রিচ খাওয়া হয়ে যাচ্ছে। একটা সময় হয় আপনি ঠিক মতো সঠিক খাবারগুলো খাননি, বা অটাইমে খেয়েছেন, যখন খেয়েছেন এমন খাবার খেয়েছেন ভেতরে অ্যাসিড বাড়িয়ে দিয়েছে, এই করে, বা খাবারের কম্বিনেশন খারাপ হয়েছে। যেমনি আমি আপনাকে বলছি, আজকাল খুব দেখা যায় যে দই দিয়ে মাংস বানানো হচ্ছে। প্রথম কথা হচ্ছে দই পোড়ানো যায় না, মানে আগুনে জাল দেওয়া যায় না, ঠিক আছে, কুক করা যায় না। দ্বিতীয়ত হচ্ছে দইয়ের সাথে মাংসের কম্বিনেশনটা খুব খারাপ, এটা খাওয়া যাবে না, ঠিক আছে। ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, আমরা এটা খাই ঠিকই স্বাদের জন্য, কিন্তু এটা উপকারী নয়, অপকারী, ঠিক আছে। তারপরে ধরুন আরেকটা বলে দিই, খুব কমন দেখবেন আমরা রায়তা খাই, রায়তা বানিয়ে, তাতে কি দেওয়া হচ্ছে, শসা, পেঁয়াজ, টমেটো। হ্যাঁ, এর মধ্যে বলে দিই, রায়তার মধ্যে কোনোদিনই পেঁয়াজ চলবে না, ঠিক আছে, দইয়ের সাথে পেঁয়াজটা যাবে না, এটা জানতে হবে। এরকম অনেক আছে যে খাবারগুলো আমাদের শরীরে ঠিক মানে উপযুক্ত নয়।
হিতে বিপরীত, অপুষ্টিকর। হ্যাঁ, অপুষ্টিকর। এই যে কম্বিনেশনের কথা বলছি, এই কম্বিনেশন গুলো খুব খাওয়া খারাপ, এবং তাতে কি হয়, শরীরের মধ্যে টক্সিন তৈরি হয়, সহজভাবে পাচ্য জিনিস মানে পচবে না, খাবারগুলো মানে হজম হবে না। এগুলো মেনটেন করতে হবে, ঠিক আছে? এগুলো মেনটেন করতে হবে। আপনার যেটা এখন দরকার, আমাশাটা কিন্তু আপনার সারাতে হবে। আয়ুর্বেদে এর খুব ভালো ট্রিটমেন্ট আছে। ওই যে মুচড়ে মুচড়ে ব্যথাটা করছে, এখানে কিন্তু আম যখনই থাকবে এই মুচড়ে ব্যথাটা কিন্তু হবেই, ঠিক আছে? তার জন্যই বলছি যে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখিয়ে নিন, দেখবেন আস্তে আস্তে সেরে যাবে প্রবলেমটা। একটু আরেকজন আছেন ফোনে। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, আমি বীরভূম থেকে কথা বলছি। বলুন। রিয়া বিশ্বাস। হ্যাঁ বলুন। আমার সমস্যাটা হলো, আমার সাইনাসের একটু প্রবলেম রয়েছে। শীতকালে রাত্রিবেলা যখন বেরোইছে কখনো, তখন আমার ভীষণ এই ফোরহেড এরিয়াটা খুব যন্ত্রণা করে, আর তার সাথে মানে নাকের এই দুই সাইড, হ্যাঁ, টি জোন যেটাকে বলি, সেই টি জোনটা খুব মানে ধরে থাকা বলেন, সেই জিনিসটা হয়। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? বীরভূম। কালকে বোলপুর থেকে চেম্বার ছিল আমাদের, দুবার করে বোলপুরে পাবেন আপনারা। আপনি একটা কাজ করুন, আপনি শুনুন, আমি বলছি, এটা আপনার সাইনোসাইটিস হয়েছে, ঠিক আছে? আর আপনি নিজেও জানেন ওটাই। হ্যাঁ, তো মেন দেখুন এখানে কি হয়, যে আমাদের যে সাইনাস পয়েন্টস আছে, আপনি ফোরহেডে ব্যথা বললেন, এই দুটো জায়গায়, আর চোখের নিচের এই দুটো জায়গায়, এই দুটো জায়গায় কি হয়, আমাদের মিউকাস গিয়ে জমে যায়, যেটা কফ বলি আমরা। সেই কফটা কিন্তু ঠান্ডা লাগলে এখানটায় ভারী হয়ে যায় জায়গাগুলোতে, ঠিক আছে? এবং ভারী হয়ে জমে থাকে। যখনই জমে থাকবে ব্যথাটা কিন্তু সৃষ্টি হবে। আপনি এখন যদি ওটা ফেস করে থাকেন, তাহলে অবশ্যই বলবো আপনি ভেপার নিন। ভেপার যত বেশি নেবেন তত দেখবেন এগুলো ডাইলিউট হয়ে যাবে, আর শক্ত হয়ে আটকে থাকবে না। ডাইলিউট হলেই দেখবেন আপনার নাক দিয়ে ওই মিউকাসগুলো বেরোবে জলের সাথে, এবং আলটিমেটলি আপনি রিলিফ পাবেন। এটা হচ্ছে রিলিফের। এবার যদি ট্রিটমেন্ট করাতে চান, এর জন্য খুব সুন্দর ট্রিটমেন্ট আছে। মেডিসিন আপনি খাবেন, আমাদের যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনের অ্যাপ্লাই করলে দেখবেন আস্তে আস্তে সাইনাসের প্রবলেমগুলো ঠিক হয়ে গেছে। এবার যদি আপনার এটা খুব পুরনো হয়, বা দেখা যাচ্ছে ওষুধ যত ফাস্ট আমরা চাইছি কাজ করুক তার থেকে ডিলে হচ্ছে, তাহলে এর পাশাপাশি পঞ্চকর্মা ট্রিটমেন্ট যেটা বলছিলাম, শরীরকে ডিটক্সিফাই করে, সেই ট্রিটমেন্টগুলো আপনি করাতে পারবেন। আপনার স্পেশালি এই যে মানে এই মানে কি বলবো, আপনার এই প্রবলেমটার জন্য, সাইনোসাইটিসের জন্য আলাদা খুব স্পেশাল কিন্তু আমাদের আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে পঞ্চকর্মার, যেটাকে নাশিয়াম বলা হয়। এইটা এমন একটা পদ্ধতি যেটা কিন্তু আপনার ভেতর থেকে কফগুলোকে টেনে বের করে দেয়, এবং তাতে দেখবেন আপনার রিলিফটা কত সুন্দর হবে ওই জায়গাটা যখন পরিষ্কার হয়ে যাবে। তারপর সাথে সাথে মেডিসিন আছে, দুটোর কম্বিনেশনে কিন্তু অনেক পুরনো সাইনাসও কিন্তু ঠিক হয়। অবশ্যই বলবো আপনি নেক্সট টাইম জেনে নিন কবে আছে আমাদের চেম্বার, বোলপুরে চেম্বার, সেখানে এসে দেখান, ওষুধ স্টার্ট করুন। ডাক্তারবাবুরা দেখে তারপরে ডিসাইড করবে ওষুধেই পুরো কমে যাবে নাকি পঞ্চকর্মার দরকার আছে। আর তার পাশাপাশি যদি আপনার আগে কোনো ছবি তোলা থাকে, তাহলে আপনি এক্স-রে ছবিটা আর রিপোর্টটা নিয়ে চলে আসবেন। বাহ, যা যা রিপোর্ট আছে নিয়ে চলে আসবেন। আমি একবার বলে দিই, আপনাদের হেল্পলাইন নাম্বারটা লিখে নিন। অনেক ফোন পাই লাইভে বসলেই, আপনাদের ঘরে ঘরে রোগ ব্যাধি আমরাও জানি, আমরাও ফিল করি। কলকাতায় বসে আশপাশে তাকালেই দেখি পেশেন্ট পেশেন্ট পেশেন্ট, প্রত্যেকটা ঘরে কোনো না কোনো পেশেন্ট আছেই, ট্রিটমেন্ট দরকার। হ্যাঁ, 5 জন মেম্বার হলে 3-4 জনই কিন্তু নানান রোগে অসুস্থ হয়ে রয়েছেন। আমি চেম্বারগুলো বলে দিই, আপনারা শুনুন। কলকাতায় আমাদের চেম্বার ল্যান্সডাউন, দক্ষিণ কলকাতা ল্যান্সডাউন, যেটি দেশপ্রিয় পার্কের কাছে, শিশু মঙ্গলের উল্টো দিকে, শিশু মঙ্গল হসপিটালের অপোজিটেই চেম্বার দক্ষিণ কলকাতায়। আচ্ছা, খিদিরপুরে চেম্বার, শোভাবাজার নর্থ কলকাতায় চেম্বার, আর আমতলা যেটি জোকা ঠাকুরপুকুর, তারপরে আমতলা। আমতলাতে প্রচুর ডায়মন্ড হারবার ওই সাইডের মানুষরা আসছেন দেখাতে। আমতলায় সবাই হেল্পলাইন নাম্বারে ফোন করে কথা বলে নিন। কিন্তু হেড অফিস আমাদের মধ্যম গ্রামে জানেনি। আর অবশ্যই 9830235527 অথবা 37-এ কথা বলুন। শ্যামপুরে নেক্সট 12ই জানুয়ারি আমাদের ওপেনিং হবে চেম্বার, বা অবশ্যই কিন্তু গঙ্গাসাগরে পাবেন 19শে জানুয়ারি, ক্যানিংয়ে 26শে জানুয়ারি,
ওপেনিং হচ্ছে এই দুটো 3টে চেম্বার, শ্যামপুর, গঙ্গাসাগর, ক্যানিং। আর এবার বলে দিই কোন ডাক্তারবাবুরা রিসেন্ট কোথায় কোথায় চেম্বার করছেন একটু জেনে নিন। আর অবশ্যই আপনারা জানেন ব্যাঙ্গালোর, পুনা, দিল্লি, মুম্বাই, বাংলাদেশ, আমাদের সর্বত্র চেম্বার, কলকাতায় তো আছেই এতগুলি চেম্বার, ওয়েস্ট বেঙ্গলের জেলায় জেলায় চেম্বার। আমি বলে দিই এবার সব মাইনুটলি নোট করে নিন সবাই। খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকেন, বহরমপুরে ডক্টর এ হালদার, বনগাঁতে ডক্টর এস ঘোষাল, শিলচরেও ডক্টর এস ঘোষাল, আগরতলাতে ডক্টর বি শর্মা আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর নিজে থাকেন, আগরতলায় ডক্টর বি শর্মা, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, হেরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এ হালদার, হলদিয়াতে ডক্টর এ হালদার, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, আরামবাগে ডক্টর বি শর্মা নিজে থাকছেন আরামবাগে, দিল্লিতে ডক্টর এ হালদার, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, বাঁকুড়াতে ডক্টর এন ভট্টাচার্য, বোলপুরে ডক্টর এস ভাদুরী, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, মালদায় ডক্টর বি শর্মা নিজে থাকবেন, রায়গঞ্জে ডক্টর বি শর্মা, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, জামশেদপুরে ডক্টর বি শর্মা, আসানসোলেও ডক্টর বি শর্মা থাকছেন। আপনারা হেল্পলাইন নাম্বার লিখেছেন। আজ আর সময় নেই, দেখতে দেখতে সময় শেষ। 3বার অনুষ্ঠান ফেসবুক, ইউটিউবে লাইভ থাকছে, রেকর্ড করে প্রোগ্রামগুলো থেকেও যাবে। আর 8:30 থেকে 9:30 সকালে প্রোগ্রাম দেখবেন, 5টা থেকে 6টা বিকেলে লাইভ, এবং রাত্রেও অনুষ্ঠান 10টা থেকে 11টা। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। ডক্টর ভাদুরী ধন্যবাদ। শেষ